দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন কবি, দার্শনিক, লেখক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মোছার। জনাব ফরহাদ মোছার, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম আপনার কিছু লেখা এবং সম্প্রতি আপনার একটা ইন্টারভিউ আমি পড়ছিলাম সমকালে, সেখান থেকেই। তো সমকালের ইন্টারভিউটাতে আপনি বলেছেন যে আমাদের ছেলে মেয়েদের যে অর্জন সেটা এসেছে লাশের ওপর দিয়ে। এত সংগ্রাম ও রক্তের ওপর দিয়ে যে অর্জন আমরা করেছি সেটি শুরুতেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। একে বলা হয় সাংবিধানিক প্রতিবিপ্লব। ডক্টর ইউনূস ও তার ক্যাবিনেটকে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে পুরনো সংবিধান বহাল রাখার চেষ্টা চলছে। এবং একটি লেখায় আপনি বলেছেন যে ক্ষমতা সেনাপ্রধানের হাতেও নেই, ক্ষমতা ডক্টর ইউনূসের হাতেও নেই, ক্ষমতা আছে সংবিধানের হাতে। এবং আপনি বলছেন যে ফ্যাসিস্ট সংবিধানের রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ আত্মঘাতী হয়েছে, উকিলি বুদ্ধি নয়, চাই রাজনৈতিক প্রজ্ঞা। তো যেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলো সেখানে আপনার সহধর্মীয় রয়েছেন এবং অনেকেই আছেন যার সাথে আপনার এক ধরনের সখ্য রয়েছে। তো এই যে আত্মঘাতী যাকে আপনি বলছেন যে হয়েছে, তাদেরকে আপনি বলেছেন যে বিষয়টা আত্মঘাতী হয়েছে? আত্মঘাতীটা আপনাকে বিচার করতে হবে গণ অভ্যুত্থানের দিক থেকে, মানে গণ অভ্যুত্থানের যে লক্ষ্য এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা হাজির হয়েছে সেটাকে আমরা ধরুন রাজনৈতিক সাহিত্যে এবং আইনি বিচারে যেটাকে আমরা বলি পপুলার সভারেন্টি। পপুলার সভারেন্টি কথাটা মানে হলো যে জনগণের যে সার্বভৌম অভিপ্রায়, হ্যাঁ, আমাদের সংবিধানেও আছে একই, জনগণের যে সার্বভৌম অভিপ্রায় যেটা তার পরম অভিব্যক্তি, সেটাই কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বর্তমান হয়েছে। এটা খুব বুঝতে হবে, কারণ আমাদের সমাজের মধ্যে আইন এবং রাজনীতির যে সম্বন্ধ, এটা সম্পর্কে খুব অস্পষ্ট ধারণা আছে। একদিকে সমাজে অস্পষ্ট ধারণা রয়েছে, অন্যদিকে আমাদের যারা উকিল, এই জন্য উকিল কথাটা বলেছি, যারা সবসময় মনে করে যে রাষ্ট্র ব্যাপারটা একটা আইনি ব্যাপার, রাষ্ট্র ব্যাপারটা একটা আইনের ব্যাপার। কারণ এরা কিন্তু ৭২ সংবিধানেও কিন্তু আমরা তাই দেখেছি, শব্দ সংবিধানটাও কিন্তু একটা আইনি শব্দ, ঠিক আছে? কারণ সংবিধান তো আসলে কনস্টিটিউশনের মানে কিন্তু সংবিধান না, কনস্টিটিউশন মানে কিন্তু গঠনতন্ত্র। মানে এই যে ৭২ সাল থেকে যে ভুলটা রয়ে গেছে আমাদের সমাজের মধ্যে, এই ভুলটা তো নিরসন করতে হবে। সেই ভুলটা নিরসন করার জন্য আমি বলেছি যে এই গণ অভ্যুত্থানের যে প্রভূত সম্ভাবনা, যে লাশের উপর দিয়ে আপনি যে সম্ভাবনাটা তৈরি করেছেন, আজকে সাঈদের যে অভিপ্রায়, যেটাকে আমরা পরম অভিপ্রায় বলছি, অভিব্যক্তি বলছি, আপনি মুগ্ধের যে তার যে ইচ্ছা, তার যে সংকল্প, সেটা তো বর্তমান হয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। তো এই গণ অভ্যুত্থানটা তো বাস্তব, সংবিধানটা তো বাস্তব না। আচ্ছা, তাহলে যেটা অবাস্তব, একটা অবাস্তব মৃত জিনিস যেটা ফ্যাসিস্ট, তার অধীনে আপনি পুরো গণ অভ্যুত্থানে ঢুকে দিয়েছেন। এটা তো পুরো জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটা কি করে সম্ভব? আপনি কি করে এতগুলো লাশের কাছে আপনি কি জবাবদিহি করবেন? আচ্ছা, তারা তো এই সংবিধান রাখার জন্য লড়াই করে নেই, করেছে কি বলেন আমাকে? যদি তারা এই সংবিধান রাখার জন্য লড়াই করতো তো শেখ হাসিনার সময় তো ছিলই। তাহলে আপনার প্রস্তাবটা কি হচ্ছে, পুরো সংবিধান বাতিল করে দেওয়া নাকি নতুন করে আবার তৈরি করা? প্রথমত বাতিল তো আপনি করতেই হবে, কারণ সংবিধান, এই যে দেখেন আপনি কিন্তু ওই উকিলি বুদ্ধিমতী হয়ে গেলেন। যখনই জনগণের অভিপ্রায়টা এসে গেল, সংবিধান তো আলোচনার বিষয়ই না। আচ্ছা, এখন তো একটা সমাজে যখন গণ অভ্যুত্থানে কি হচ্ছে, আমার অভিপ্রায়টা এসছে, অভিপ্রায়টা এখন অলিখিত। আপনি আজকে যেই যারা শহীদ হয়েছেন, তারা যে ধরনের রাষ্ট্র চেয়েছেন, সেই রাষ্ট্রটা আমরা লিখতে পারছি না, তারা তো লিখে যাচ্ছে না কী ধরনের গঠনতন্ত্র তারা করবে। তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে তাদের যে অভিপ্রায়টা, তাদের যে ইচ্ছাটা, যে ধরনের রাষ্ট্র তারা স্বপ্ন দেখেছে, কল্পনা করেছে, তাকে লেখা। অথবা যদি আমি লিখতে না চাই, তাকে লন্ডনে, ইংল্যান্ডের মতো কি নিউজিল্যান্ডের মতো বা অন্যান্য দেশে, সেখান থেকে কোনো সংবিধান নাই। সংবিধান তো ইম্পর্টেন্ট না, সংবিধান নিয়ে এত ব্যস্ততা কী আছে? কোনো দেশে কখনোই আইন অনুপস্থিত থাকে না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে লিগাল এক্স নিহিলো, কখনোই অনুপস্থিত থাকে না। সমাজে সবসময় আইন থাকে। এটা ননসেন্স যে ডক্টর কামাল হোসেন একটা সংবিধান লিখবে, তারপরে গিয়ে ওটা থাকতে হবে, এগুলো তো ননসেন্স চিন্তা। এই যে উকিলরা এসে মাথা ঢুকে দিয়েছে, এটা তো আমাদেরকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো সেটি বিদায় করে ফেলতে হবে।
শুধু সংবিধান ছেঁটে বিদায় করতে হবে না, একই সঙ্গে উকিলি বুদ্ধিগুলোকে আপনাকে ছেঁটে বিদায় করতে হবে। আপনার একটা লেখায় আমি পড়ছিলাম, আপনি বলছেন যে সামরিক সরকার যখন এরকম অবস্থায় ক্ষমতা নেয় সংবিধান রহিত হয়েছে। খুব ভালো করেছেন। তাহলে আরে দেখেন, আপনি যখন সামরিক অভ্যুত্থান করেন তখন তারা সংবিধান বাতিল করে দিতে পারে, স্থগিত রাখতে পারে। আর এই ক্ষেত্রে গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধান রেখে দিয়েছে। কার সংবিধান? শেখ হাসিনার সংবিধান। তাহলে রাষ্ট্র কোন কাঠামোতে তখন চলবে, কিভাবে চলবে? রাষ্ট্রে তো তখন কাঠামো তো, সরকার তো আছেই। জি, তাহলে আপনি কি করা উচিত ছিল? ডক্টর ইউনূসকে বলা হচ্ছিল তিনি রাষ্ট্রপ্রধান, আর যারা উপদেষ্টা তারা হবেন তার মন্ত্রী। এটা চলবে? এটা তো কোনো কঠিন কিছু না। জনগণই তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, জনগণই তাদের নির্বাচিত করেছে। এ দেখেন আরেকটা মহা সমস্যা, নির্বাচিত মানে বলতে বোঝায় ভোটের মধ্যে নির্বাচিত হতে হবে। এটা তো ননসেন্স। কারণ জনগণ যেখানে রক্ত দিয়ে নির্বাচিত করেছে, এটা কি ভোটের চেয়ে কম? দেখছেন কী ধরনের চিন্তা আমাদের সমাজে রয়ে গেছে। এমন উকিলরাই চিন্তা ঢুকেছে মাথার মধ্যে। আমাদের সমাজে অজ্ঞতা, রাজনীতি সম্পর্কে অজ্ঞতা, আইন সম্পর্কে অজ্ঞতা। জনগণ তো এই ব্যাপারটা সম্পর্কে সচেতন না। তার মধ্যে তাই তো সংবিধান ছাড়া কী করে দেশ চলবে? কারণ ওদেরকে এতটা বছর, সে 72 সাল থেকে আজ পর্যন্ত এটাই তাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে। পৃথিবীর কোথাও যখন আধুনিক রাষ্ট্রে গড়ে ওঠে নাই তখন তার সংবিধান ছিল না। চলেছে কী করে সমাজ? তার মূল প্রশ্নটা হচ্ছে যে আমাদের মূল কথা জনগণের মানে সভরেন, তার যে অভিপ্রায়, তার অভিব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস নির্বাচিত, এবং তিনি, আমরা বলছি, আমি দাবি করছি যে তিনি প্রধান, রাষ্ট্রপতি হিসেবে। সিম্পল। এবং কিন্তু তিনি যেহেতু অন্তর্বর্তীকালীন, ফলে তার হাতে দুটো কাজ। প্রথম কাজটা হচ্ছে যে এই জনগণের অভিপ্রায় যেটা অলিখিত, এটাকে লিখবার জন্য একটা সময় না পাওয়া। এইটা লিখতে তিনি লিখবেন না, যে একটা উকিলের কাছে গিয়ে লেখা নিয়ে আসতে হবে 72 সালের মতন। জনগণের কাছে তাকে আবার যেতে হবে। জনগণের বিভিন্ন রকম সভা সমিতি, উপজেলার পর্যায়ে কি জেলা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মিটিং তারা করবে, দিয়ে তাদের অভিপ্রায়গুলি জানাবে। এক্স্যাক্টলি। জনগণ বলবো আমরা কি চাই। কিন্তু এখন তো ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টা পরিষদ, তারা তো এইভাবেই আসলে নিয়েছে যে তার উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত। হ্যাঁ, তাহলে আপনাদের এখন তাহলে পরিবর্তনটা কিভাবে? কি হচ্ছে, আমরা সরকার পেয়েছি, রাষ্ট্র কিন্তু পেলাম না। জি, আমরা একটা তথাকথিত সরকার পেলাম, যে সরকার বলছে সরকার সংস্কার করছে, বিভিন্ন রকম বিভাগ, মন্ত্রণালয় সংস্কার করছে। বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় তো আওয়ামী লীগেরই পুরনো ফ্যাসিস্ট শক্তিরই লোকজন আছে। আপনি তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বসাতে সংস্কার হচ্ছে না। তাহলে আরেকটা দেখেন কনফিউশন, সরকার এবং রাষ্ট্র তো এক না। দেখছি কত সমস্যা আমাদের সমাজ, আমাদের লোকের সকলে মনে করে সরকারি রাষ্ট্র। সরকার তো রাষ্ট্র না ভাই। তাহলে রাষ্ট্র তো বানাইতে হবে আগে। তুমি যেখানে বাস করবে, একটা বাড়ি আমি বানাবো, ওই বাড়িতে বাস করবো, তো বাড়িতে তো আগে বানাতে হবে। এটাকে তো বলে গঠন। সেই গঠন করতে গেলে আর বহু তর্ক বিতর্ক, আলাপ আলোচনা লাগবে। আমাদের এখানে কি, আমরা ইসলামের ভূমিকা কী হবে, এখানে সেকুলারিজমের ব্যাপারটা কী হবে, আমাদের প্রাণ প্রকৃতি হবে, জনগণের কাছ থেকে শুনতে হবে। ওটা আমি লিখে দিলে হবে না। ফরামতে লেখক কি ডক্টর ইউনূস, আমরা লিখতে হচ্ছে না। ওই যে আলোচনা সভাগুলো হবে, এটাকে বলা হয় গঠনতান্ত্রিক কাউন্সিল। যখন ডক্টর যদি আমার মতো করে চলতেন, তাহলে ডক্টর ইউনূসকে প্রথম বলা উচিত ছিল উপজেলা, জেলা পর্যায়ে আমরা বিভিন্ন রকম পরামর্শ সভা, ইনক্লুডিং ইভেন মিডিয়া, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, এটা কিন্তু গঠনতান্ত্রিক কাউন্সিলের অন্তর্গত হতে পারে। সেক্ষেত্রে মিডিয়ার সাংঘাতিক পাওয়ারফুল রোল প্লে করতে পারে। আপনি এখানে 8-10 জনের আপনি সেমিনার বসায় দিচ্ছেন, সমস্ত জনগণকে শোনাচ্ছেন, তর্ক বিতর্ক চলছে। তাহলে জনগণ তর্ক বিতর্ক, আলাপ আলোচনার মধ্য দিয়ে জনগণ পরিচ্ছন্ন চিন্তা করবে কী ধরনের রাষ্ট্র তারা চায়, এবং সেটা তারা কায়েম করবে। ওটাই তখন ডক্টর ইউনূসের কাজ হবে। এটাকে একটা হয় লিখিত রূপ দেওয়া, অথবা এর ভিত্তিতে চলবে, এর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, নানানভাবে এটা হতে পারে। আপনার একটা কাব্যগ্রন্থ আছে, আপনি আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে, সেখান থেকে কিছু অংশ আমি একটু কোট করতে চাচ্ছি। শেষে লিখেছেন যে আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায়, প্রতিটি রাজপথে, প্রতিটি আইল্যান্ডে। মোড়ে মোড়ে টকবক করে উঠছে লাল ঝান্ডা, তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে, এখন আমার আর ফেরার উপায় নেই। এই যে গণ অভ্যুত্থান যা হলো, যাকে অনেকে বলছেন জুলাই বিপ্লব, কখন বুঝতে পারা গেল যে আমাদের আর ফেরার উপায় ছিল না, এবং একটা বিপ্লব কখন বোঝার উপায় থাকে যে আর পেছনে হটার সুযোগ নেই? প্রথমত এই বিপ্লবের যে স্ফুরণটা আমরা দেখেছি, এটা আমরা দেখেছি এরশাদ বিরোধী আন্দোলন। এই কবিতার বইটা কিন্তু শেষ সময়, ওকে, ফলে এরশাদ বিরোধী আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের রূপ দেখেছি। কিন্তু সেই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হচ্ছে কেন? যেহেতু এই যে কথাগুলো বললাম, এটা স্পষ্ট ছিল না, এবং তখন আমরা এটাকে সমাধান করেছি যে আমরা শুধুমাত্র একজন ব্যক্তিকে সরিয়ে দিয়েছি। সংবিধান, রাষ্ট্র, এগুলো তো আমাদের চিন্তার মধ্যে ছিল না। আমি লেখালেখি করেছি, কারণ এর একটা গুরুত্বপূর্ণ বই, আপনি হয়তো নিশ্চয়ই আপনি জানেন,
সেটা হচ্ছে সংবিধান ও রাষ্ট্র। সে সময় খুব গুরুত্বপূর্ণ একটা বই ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটা চটি একটা বই ছিল, তার নাম ছিল সশস্ত্র গণ অভ্যুত্থান এবং গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান প্রসঙ্গে, যে কী করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে পিপলের স্ট্রাগলের মধ্যে দিয়ে। কারণ সেই সময়টা জিনিসটা হয়েছিল, তো ফলে সেই সময় এই লেখাটা উঠেছিল। তখন আমি নিশ্চিত ছিলাম যে বাংলাদেশ ওদিকে যাবেই। এবং আপনি আরেকটা তথ্য নিশ্চয়, আমি শিওর আপনি জানেন, হয়তো বা বলতে হয়তো খেয়াল করেননি, আমার 2023 সালে একটা গুরুত্বপূর্ণ বই বেরিয়েছে। বইটার নাম ছিল গণ অভ্যুত্থান ও গঠন, ঠিক আছে? আর 5ই অগস্টে ছিল, খুব অদ্ভুত একটা ব্যাপার। 5ই অগস্টে প্রকাশিত করেছেন রাষ্ট্রচিন্তা, এবং আমার খুবই প্রিয় বন্ধু আমি সরওয়ার তুষার তরুণ এবং তার রাষ্ট্রচিন্তার সঙ্গে তারা যুক্ত, তারাই বইটা বের করেছে। 1 বছর পরে কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটলো বাংলাদেশে। যদিও এবার আমরা কিছু এটাকে পূর্ণ বিজয় নিতে পারিনি, কিন্তু আমি একদম নিশ্চিত যে বাংলাদেশ ওদিকে যাবেই। কারণ তরুণরা এই বই পড়ে এই চিন্তার দ্বারা এত দীর্ঘ বছর তারা তৈরি হয়েছে, তাদেরকে তো আপনি দেখছেন তারা হাজির হচ্ছে। তারা তো আসলে ধরুন ওই যখন আমি এসব বই লিখি তাদের অনেকে বয়স 12, 13, 14, 15, এখন এদের অনেকে বয়স 20, 25, 30, 24। দে আর ইয়াং পিপল, এবং তারা নতুন চিন্তা করতে পারে। এদের কথা শুনছেন আপনি, এদের লেখা পড়ছেন, এবং এরা নিশ্চয়ই আগামী দিনে একটা বড় ধরনের ঘটনা। আপনার ওই লেখাতে আমি পাচ্ছিলাম, আপনি ওই ইন্টারভিউতে বলছিলেন যদি প্রশ্ন করেন গণ অভ্যুত্থান কি হয়েছে, আপনি উত্তর দিয়েছেন জি হয়েছে অবশ্যই, কিন্তু যদি প্রশ্ন করেন গণ অভ্যুত্থান কি বিজয়ী হয়েছে, আপনি বলছেন যে না, তা এখনো হয়নি। এবং আপনার আরেকটা জায়গায় আমি লেখা পাচ্ছি, আপনি বলছেন যে হাসিনার ফ্যাসিস্ট সংবিধান না, যারা এখনই নিজেদের নাগরিক দাবি করছেন তারা কোন রাষ্ট্রের নাগরিক? হাসিনার ফ্যাসিস্ট সংবিধান ও রাষ্ট্রের, নাকি র্যাব ও গুমমুক্ত যে রাষ্ট্র জনগণ নতুন গঠন করবে সে অনাগত গণতান্ত্রিক রাষ্ট্র? তো ওই গণতান্ত্রিক যে অনাগত গণতান্ত্রিক রাষ্ট্র, তার ভিত্তিটা কিভাবে তৈরি হবে? এটা তো আমরাই তৈরি করবো। এই যে কথা বলছি, এই কথা বলে ভিত্তিতে তৈরি হচ্ছে। কতদিন লাগতে পারে সেই রাষ্ট্র তৈরি? সেটা তো আমাদের চিন্তা চেতনার বিকাশ এবং একই সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ার বিকাশের সঙ্গে জড়িত। প্রাতিষ্ঠানিক দিক আছে তার, একটা ফিলোসফিক্যাল দিক। এই যে তর্ক করছেন আপনি, এই যে আপনি মনোযোগ দিয়ে পড়ছেন আমার লেখাগুলো, এটা তো গঠনের সঙ্গে যুক্ত। আপনি তো অলরেডি এই প্রসেসে যুক্ত হয়ে পড়েছেন। আজকে আপনার এই টেলিভিশন তো যুক্ত হয়ে পড়লো, যেহেতু আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। তার মানে এই যে কথাগুলো সমাজে এসে গেছে, এটা তো আমাদের আলোচনা করতে হবে, মীমাংসা করতে হবে। আপনি আমাকে প্রশ্ন করছেন, আমাকে ব্যতিব্যস্ত রাখবেন কী বলছেন, আমাকে তো অবশ্যই করছেন যেটা আপনি। এটাই তো গঠনের জায়গা। এর মধ্য দিয়ে তো জনগণ বুঝবে তার ইচ্ছাটা কী ধরনের রাষ্ট্র সে চায়। গণতন্ত্র বলতে সবসময় বোঝায় জনগণের ওই যেটাকে আমি একটু আগে বললাম, তার যে অভিপ্রায়, তার যে পরম অভিব্যক্তি, এটাই গণতন্ত্র। আমাদের এখানে সবসময় যে ভুলটা করা হয় এবং যে মিথ্যাটা প্রচার করা হয় যে নির্বাচনী গণতন্ত্র। নির্বাচন কখনই গণতন্ত্র নয়, এটা ননসেন্স। নির্বাচনটা যে গণতন্ত্র থাকলে গণতন্ত্রের চর্চা, তো গণতন্ত্রই নেই, আপনি নির্বাচন দিয়ে কী গণতন্ত্র কায়েম করবেন? এই যে আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো, এটা তো একটাও গণতান্ত্রিক দল না, অন্য কোনো, তারা গণতন্ত্রের চর্চা করে না, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। তারা তো গণতান্ত্রিক রাষ্ট্রটা কি এটাই বোঝে না। কারণ এই যে কথাটা আমি এখন বলছি, এটা তো রাজনৈতিক দলগুলোরই বোঝাবার কথা না। আচ্ছা, আপনি এখন বলতেছেন যে আপনি নির্বাচন চান, আপনি কী করবেন? কী জন্য নির্বাচন চান আপনি আবার ক্ষমতায় গিয়ে আবার 15 বছর আমাদেরকে লুটপাট করবেন? তাহলে আমাদের তো এই গণঅভ্যুত্থানের লক্ষ্যটা হতে হবে কি? লক্ষ্যটা হচ্ছে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করব। গণতান্ত্রিক, আমরা সমাজতান্ত্রিক বিপ্লবের কথা একবারও আমি বলি না। খেয়াল করেন, আমি খুব সতর্কভাবে এই জন্যে বিপ্লব শব্দটা পরিহার করি। কেন পরিহার করি? কারণ আমাদের এখনকার যে কাল পর্বটা, আমাদের চিন্তা চেতনার যে কাল পর্ব, এটা কিন্তু বুর্জোয়া মানে ব্যক্তি, মানে ব্যক্তির বিকাশকে আপনি রুদ্ধ করতে পারবেন না। কারণ ব্যক্তির বিকাশের উপরে শুধু যে আমি স্বাধীন, আমার ব্যক্তি মর্যাদা এখানে আপনার বাস্তবায়িত হবে তা না, কিন্তু একই সঙ্গে যাকে আমরা বলি ধনী বা পুঁজিপতি, তারও কিন্তু একটা ব্যক্তি ইচ্ছা আছে, সে তো ব্যক্তি হিসেবেই পুঁজিপতি, ফলে তারও কিন্তু বিকাশ লাগবে। তার মানে খেয়াল করেন, আমার কিন্তু খুব দ্রুত বেগে আমার কী বলে ইকোনমিক ডেভেলপমেন্ট লাগবে। আজকে আমাকে 5 বছরের মধ্যে কি 10 বছরের মধ্যে চীনের মতন ইকোনমি হতে হবে। সিম্পল ব্যাপার। এখন আমার এই কথা শুনলে বা আপনার যারা এখন শুনবেন তারা ফরাভাবে পাগলের মতো কথা বলছে। 5 বছর লাগবে রে ভাই বাংলাদেশকে আজকে ইউরোপের মতো করতে। ইউরোপ ইজ ডিক্লাইনিং, ইউএসএ ইজ ডিক্লাইনিং, এবং বাংলাদেশ ইজ রাইজিং। ওকে, দিস হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। কারণ জিও পলিটিক্যাল যদি পুরো সিচুয়েশন আপনি বিচার করেন, সমস্ত ভরকেন্দ্র বাংলাদেশে। আমরা রিসোর্সে
অত্যন্ত সমৃদ্ধ, আমরা প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এবং জনসংখ্যার দিক থেকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আচ্ছা আপনি দেখেন আছে কিন্তু পুরো ইউরোপ কিন্তু তার পক্ষে কিছুতেই কিন্তু আর ডেভেলপ করা অলমোস্ট ইম্পসিবল, কারণ সে লেবার নাই, তাকে সস্তা লেবার নিতে হবে, কিন্তু সে আবার মাইগ্রেশনও চায় না। তার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা সে সমাধান করতে পারবে না, ইটস ইম্পসিবল। আজকে চীনের দিকে আপনি তাকান, চীন কিন্তু যেখানে পৌঁছবার সেখানে কিন্তু পৌঁছে গেছে, স্যাচুরেশন পয়েন্ট পয়েন্টে পৌঁছে গেছে। ফলে তাকে কোনোভাবে, আমি বেশ কিছুদিন আগে কিছু চীনের ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলছিলাম। আমি তোমাদের সঙ্গে যে আমাদের এই যে বড় ট্রেড ইমব্যালেন্স, এই ট্রেড ইমব্যালেন্স আমরা আর কাহাতক আমরা তোমাদের সঙ্গে সহ্য করবো, কিন্তু তাদের দিক থেকেও ইতিবাচক কিছু প্রস্তাবনা আছে। বলে আমরা তো তোমাদেরকে সহায়তা করতে চাই, আমরা চাই যে তোমরা যেটা করবে, কারণ তোমরা তো এখনও আন্তর্জাতিক বাজারে তোমাদের পণ্যের দাম কম, তোমাদের শ্রমের দাম এখনও কম, তাহলে তোমরা টেকনোলজি নাও আমাদের কাছে, যে টেকনোলজিগুলো তোমরা তোমাদের এখানে ব্যবহার করতে পারো, কারণ আমরা তো ওই পথ দিয়ে এসেছি, আমরা যে পথে এসেছি সেই পথটা একদম পুরোপুরি তোমার গ্রহণ করার দরকার নেই মডেলটা, কিন্তু ওই টেকনোলজি নিয়ে তোমরা যে কনজিউমার মার্কেটে যখন তোমরা যাবে, তাহলে আমাদের সঙ্গে ট্রেড ব্যালেন্সটা কমে যাবে, ডাইভার্স করো তোমাদের প্রোডাকশন। এখন আমরা যদি মনে করি দর্জি দোকানগুলো একমাত্র আমাদের ইন্ডাস্ট্রি, তাহলে তো হবে না রে ভাই, দর্জি দোকান তো ইন্ডাস্ট্রি না। আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নামে আপনি পোশাক তৈরি কারখানা করলেন কী জন্য? সস্তা শ্রম শোষণ করার জন্য। আর কি, আপনি গ্রাম থেকে গ্রাম ধ্বংস করলেন, গ্রামের কৃষিকে ধ্বংস করলেন, কঞ্চে করে আপনি সস্তা শ্রম নিলেন। কোথায় নিলেন আপনি? আপনি নিলেন এই আমাদের এই কারখানাগুলোতে, আর কি করে এক্সপোর্ট করলেন, মধ্যপ্রাচ্যে এক্সপোর্ট করলেন, মালয়েশিয়া এক্সপোর্ট করলেন। বাংলাদেশের ইকোনমি দাঁড়িয়ে আছে কাদের উপরে? প্রবাসীদের রেমিটেন্স আর বাংলাদেশের শ্রমিকদের টাকার উপরে। আসলে তারা হাজির নেই বাংলাদেশের রাজনীতিতে, প্রবাসীরাও নাই, বাংলাদেশের শ্রমিকরাও নাই। এভাবে কি আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পসিবল? অ্যাবসার্ড কথাবার্তা বলা। তাহলে আজকে নিশ্চয়ই আমাদের একটা আপোষ দরকার, একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার উভয় পক্ষে, যে আজকে যারা ইন্ডাস্ট্রি, আমাদের এখানে অনেক ভালো ভালো উদ্যোক্তা আছে। আপনি ধরেন একদিকে পোশাক কারখানাকে আমরা মনে করি যে শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড, খালি ব্যবসা বাণিজ্যের ট্রেড, যেটাকে বলে ট্রেড সার্কিটের মধ্যে আছে, ইনভেস্টমেন্ট সার্কিটে নাই, কিন্তু এক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করেছে, এখনও কিছু তো আমরা ডেভেলপ করেছি। তাহলে আমাদের পক্ষে তো একটা বড় ধরনের ইন্ডাস্ট্রিয়াল লিপ দেওয়ার কন্ডিশনস তৈরি আছে। দেখেন, আমি তুলনা করলে বুঝবেন, বাংলাদেশ আর খালি পশ্চিমবাংলা তুলনা করেন, বাংলাদেশের পসিবিলিটি, পটেনশিয়ালিটি, ইমেন্স পসিবিলিটি। ফলে আমি মনে করি যারা বাংলাদেশের সত্যিকার অর্থে বিনিয়োগকারী, ব্যবসায়ী, মানে সালমান রহমান না, রিয়েলি বিনিয়োগকারী যারা মনে করে আমাদের এই যে টাকাটা ঘুরছে এটাকে বিনিয়োগে নিলে এটা আমরাও উপকৃত হব, আমাদের বেকার সমস্যার সমাধান হবে, এই যে তরুণরা জীবন দিল তাদের অভিপ্রায় বাস্তবায়িত হবে, এবং উই ক্যান গিভ এ বিগ লিভ। আমাদের তো কী সমস্যা, কোনো সমস্যা নেই। অল উই নিড এ গুড প্রপার পলিসিস এবং ওই চোর ডাকাত মাফিয়া এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের রিয়েলি যারা উদ্যোক্তা, ট্রুলি যারা বাংলাদেশকে ডেভেলপ করতে চায়, যারা সুযোগ পায় না এর আগে কখনো, এদের সঙ্গে মিলে দেখুন আমাদেরকে দেশটা গঠন করতে হবে। এই জন্য দেখেন, আমি একবারও কিন্তু বিপ্লব বলছি না, ইটস নট এ বলশেভিক প্যারাডাইম অ্যাট অল। যারা এটা ভাববে, এই ভেবেই তো আমরা হারিয়ে গেল বাংলাদেশের রাজনীতি। গেল মাসেই জাহাঙ্গীরনগরের একটি অনুষ্ঠানে আপনার একটি মন্তব্য নিয়ে বেশ সমালোচনা হয়েছে। আপনি সেখানে বলেছেন, আমি দর্শকদের সুবিধার্থে কোট করতে চাচ্ছিলাম, বলেছেন যে বাংলাদেশে বাম মানেই ফ্যাসিস্ট, কারণ তারা কোনোদিন কার্ল মার্কস পড়ে নাই, কংগ্রেসের ইশতেহার পড়ে নাই, বাংলাদেশে বামপন্থী মানেই ফ্যাসিবাদের আরেকটি রূপ। এবং সম্প্রতি আপনি এটা নিয়ে যখন আলোচনা সমালোচনা হলো, আপনার ফেসবুক পেজে একটি লেখা লিখেছেন, বলেছেন যে কেন বলেছি বামদের ফ্যাসিস্ট বলে, অনেকে নাকি গোস্বা করেছেন, সরি। তো সেখান থেকে কিছু অংশ আমার খুব পছন্দ হয়েছে, আমি এজন্য কোট করে রেখেছি। আপনি বলেছেন যে বাম মানে যারা কোনোদিন মার্কস পড়েনি, এমনকি কমিউনিস্ট ইশতেহারও পড়ে দেখেননি। ইশতেহারের শেষের পাতাগুলো পড়লে বাংলাদেশের বামেরা নিজেদের চেহারা চিনত। ধর্মের পর্যালোচনা কেন জরুরি, মার্কসের এই সিম্পল কাণ্ডজ্ঞান বামেরা ক্রমাগত অস্বীকার করেছে এবং বাংলাদেশি ইসলামের বিরুদ্ধে জিহাদ চালিয়েছে। আপনার খুব বিখ্যাত একটি কাব্যগ্রন্থ আছে এবাদতনামা, যেখানে উৎসর্গ পদ্ধতিতে আপনি লিখেছেন, তুমি কি আল্লাহ মানো, তুমি বেটা পার কমিউনিস্ট, তুমি কেন লিখিতেছ অকস্মাৎ এবাদতনামা, কহি শুনো বহু আছে বুর্জোয়া সর্বস্ব নাস্তিক, অথচ খাতায় আছে একমাত্র আমার ঠিকানা, কাহারে দুষ্কের কথা কই আজ শুনিও সকলে, মমিন ও বুর্জোয়া জোরে চলে বগলে বগলে। তা আপনি নিজেই বাম রাজনীতি করেছেন? না, আমি বাম রাজনীতি কখনো করেননি। আমি আবার মনে হচ্ছে যে ছাত্র, জি, আমি লেনিনের ছাত্র, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বাম বলে কোনো মতাদর্শ নেই। আচ্ছা, বামদের সাথে আপনার আদর্শিক দ্বন্দ্বের জায়গাটা কোথায় হচ্ছে, বা প্যারাডক্সটা আসলে কোথায়? না, প্রথমত বাম বলে কোনো মতাদর্শই নেই, এটা ব্যবহৃত হয়েছে অলওয়েজ ফর বাংলাদেশে এসেনশিয়ালি ধর্মের বিরোধিতার জন্য।
আপনি আপনি যদি মার্কসিস্ট হন, তাহলে মার্কসের কাছে প্রথম জিনিস যেটা আপনি শিখবেন যে ক্রিটিক অফ রিলিজিয়ন, যে ধর্মের পর্যালোচনাটা দরকার। কেন দরকার? কারণ ধর্মের মধ্যে যে দর্শন, যে চিন্তা, যে বিশ্ব দৃষ্টিভঙ্গি থাকে, এটাকে আত্মস্থ করতে হবে, এটাকে বুঝতে হবে। কারণ ধর্মের মধ্য দিয়ে একটা জনগণ তার এই যে একটু অভিপ্রায় বললাম, জনগণ তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তার চাহিদাটা ওই ধর্মের মধ্য দিয়ে ব্যক্ত করে। মানে আপনি বলছেন যে বামরা আসলে ধর্মটাকে আলাদা করে রাখতে চাচ্ছে, ধর্মবিরোধী। ধর্মবিরোধী আছে। দেখুন, আমি আরো বলছি, আপনি পাশ্চাত্যে যদি অ্যাথিজমের দিকে যান, অ্যাথিজমটা এসছে কিন্তু কি জন্যে? যেহেতু বলা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি যে মানুষের যে মহিমা, মানুষের যে গ্লোরি, এটাকে তারা অস্বীকার করে সমস্ত গ্লোরি ঈশ্বরের উপর আরোপ করেছে। এটা তো আমরা ফয়ারব্যাকে পড়েছি, এটা আমরা মার্কসে পড়েছি। তাহলে আপনি মানুষের গ্লোরিটা ফয়ারব্যাকে ঈশ্বর উপর আরোপ করছেন। তো মার্কস এসে বলছেন বা ফয়ারব্যাক এসে বলছেন যে এই যে মানুষের যে মহিমাটা আমার বোঝার দরকার ছিল, এটা না বুঝে আমি ঈশ্বর ঈশ্বর করছি। তাহলে আমাদের কাজটা কি? এই মহিমাটা বোঝা। তার মার্কস উত্তর দিচ্ছেন সেখানতে যে যদি আমাকে নাস্তিকই হতে হয়, কেমন? তাহলে ঘোরাপথে হওয়ার দরকারটি, যদি আমাকে মানুষের মহিমা প্রতিষ্ঠা করতে হয়, তা আমার নাস্তিক হওয়ার দরকারটা কি? আমি মানুষ নিয়ে কথা বললে তো অটোমেটিক্যালি আমি দুটোরই সমাধান করতে পারি। তাহলে এই যে যাদেরকে আমরা বাম বলি বাংলাদেশে, এরা কোনোদিন মানুষ নিয়ে কথা বলে না। এই দেশের গণমানুষের মধ্যে তো ধর্মের একটা রূপ আছে, তার কিছু ভালো আছে, কিছু মন্দ দিক আছে, খুব ভালো। তা আমরা ক্রিটিক করি, তার সঙ্গে আলোচনা করি। আমরা আলোচনা করি ইসলামী গায়েব বলতে কী বোঝায়। ইসলামে তো যেমন ধরুন বিশ্বাস বলে কোনো কনসেপ্টই নেই। বিশ্বাসের ধারণাটা ক্রিশ্চিয়ান কনসেপ্ট। আমি যদি বলি যে আপনার কি ধর্ম, আর আমার বিশ্বাস, আর এটা তো আপনার বিশ্বাস, কিন্তু আল্লাহ বিশ্বাস তো ইসলাম বলে না। ইসলাম বলে ইমান মানে আত্মসমর্পণ। এই দেখুন সিম্পল একটা, আরও তো বহু আলোচনা করা যায় ফিলোসফিক্যালি। কিন্তু ইসলামে তো শুরুতেই বলা আছে না যে এই কিতাব তাদের জন্য যারা বিশ্বাস করে। না, বিশ্বাস করার কোনো শব্দ না, বলছে হুদাল্লিল মুত্তাকিন। আপনি যেভাবে বলছেন সেভাবে কোনো লেখা নেই। বলছে যারা মুত্তাকিন, যারা আত্মসমর্পণকারী, তাদের জন্য এটা হেদায়েতের পরামর্শের বই। তো পরামর্শের বই হিসেবে কোরআন তো খুবই ভালো, অসুবিধা কী আছে? কিন্তু কোরআন তো নিজে কোনো বিধান আল্লাহর তরফ থেকে বিধান এসেছে বলেনি, আল্লাহর তরফ থেকে ওহী হিসেবে বলেছে। এখন ওহী কথাটা অত্যন্ত রিচ শব্দ, ইটস এ ডিভাইন, নাম্বার ওয়ান। এবং আমি তো ডিটেল আজকে ধরুন এখানে ব্যাখ্যা করতে পারবো না। আমি আপনাকে ছোটো করে বুঝিয়ে দিই খ্রিস্টানের সঙ্গে তফাৎটা কি ইসলামে। ইসলামের চোখে মানুষ কিন্তু আল্লাহর খলিফা, রিপ্রেজেন্টেটিভ, এখান থেকে সে প্রতিনিধি। তার মানে তার মধ্যে আল্লাহর গুণাবলী, তার ফিতরাতের মধ্যে আল্লাহর গুণাবলী রয়েছে। মানে সে এই যে ভাসানী বলতেন না, আমরা পালনবাদী রাষ্ট্র চাই। আল্লাহ যেমন রব, সমস্ত কিছুকে পালন করেন। উনি হিন্দু মুসলমান ভেদ করেন নাকি, যে তুই হিন্দু কালকে তোর জন্য সূর্য উঠবে না, তুমি খ্রিস্টান কালকে তুমি পানি পাবা না, আল্লাহ তো এটা করে না। ফলে এই যে রবের ধারণা, এটা অত্যন্ত একটা উচ্চতর দার্শনিক ধারণা। এটার দ্বারা আমরা সারা পৃথিবী জয় করতে পারি। এই সিম্পলি, যেহেতু ইট ইজ নট খ্রিশ্চানিটি, এই যে বেসিক ধারণা। আবার খ্রিশ্চানির মধ্যে বহু ভালো দিক আছে, কারণ ইসলাম খ্রিস্টানিটিকেও তো সে অনুমোদন দেয়। সেটা বলে তার আগের সমস্ত রসুলরা ইসলামেরও রসুল, হজরত ঈসা আমারও রসুল, হজরত মুসা আমারও রসুল। দেখুন এত বড় একটা উদার ধর্ম, এই ধর্মকে আমরা কোথায় নিয়ে পৌঁছে দিয়েছি? কথায় কথায় মূল্যবাদ, কথায় কথায় সন্ত্রাসী, এটা তো চলতে পারে না। ধর্ম নিয়ে আলোচনাটায় যাওয়ার আগে আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি। আপনি যখন বলছেন যে বামদের ফ্যাসিস্ট বলছেন, এটা কি একেবারে জেনারেলাইজড একটা মন্তব্য হয়ে যাচ্ছে না? ফ্যাসিস্ট কথা আমরা বলি যখন আপনি অপরকে, আপনি এই যে একটা বিশেষ পরিচয়কে আপনি অনন্ত এবং চিরায়িত মনে করেন, আপনি ক্রিটিক্যাল চিন্তা করতে আর পারেন না, না পেরে আপনার শত্রু হিসেবে যারা আপনি না, যারা আপনার অপর, ওদেরকে আপনি দুশ্মন গণ্য করেন। এই হচ্ছে আপনার ফ্যাসিজম। ফ্যাসিজমটা সুনির্দিষ্ট হতে হবে। যেমন ধরুন আপনি মতাদর্শিক লড়াই করুন, সমস্যা নেই। আজকে আমি যে মতাদর্শিক লড়াই করছি আজকে ধরুন ইসলামপন্থীদের সঙ্গে, বা মার্কস এই যে যারা যেদিকে বাম বলছে, বা ফর দ্যাট ম্যাটার সনাতন ধর্মীদের, কারণ আমি তো লালনের নদীয়ার ধারা নিয়েও আমি আগ্রহী। ফলে তাদের সঙ্গে তো আমার একটা মোকাবেলা চলছে না, আমাদের বইয়ের নামে মোকাবেলা। ফলে আপনাকে তো এই মোকাবেলা করতে হবে। এই যে মোকাবেলা করা, খেয়াল করেন, এই মোকাবেলা কিন্তু রাষ্ট্র গঠনের সঙ্গে যুক্ত। কারণ মোকাবেলার মধ্য দিয়ে আমি আপনাকে যুক্ত করে নিচ্ছি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে। ধরুন আপনার সঙ্গে আমার খুব বড় ধরনের মতের পার্থক্য আছে, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে
আমরা কি করলাম, একটা খুব কাছাকাছি এলাম এবং আমরা একমাত্র হলাম ঠিক আছে আমাদের এখানে চিন্তার পার্থক্য আছে, কিন্তু আমরা সকলে মিলে একটা বৃহত্তর এই আদর্শের ভিত্তিতে এই মূল্যবোধের ভিত্তিতে আমরা একটা রাষ্ট্রের একটা রাজনৈতিক পরিসরের অন্তর্ভুক্ত থাকব। এই যে রাজনৈতিক পরিসর অন্তর্ভুক্ত থাকা, একে বলা হয় পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠী, জাতিবাদ না, পরিচয়বাদ না। যখনই পরিচয়বাদে ঢুকবেন এবং পরিচয়বাদকে আপনি কি মনে করেন, চিরায়ত মনে করবেন, ইউর ফ্যাসিস্ট, সিম্পল। আপনার ইসলাম সম্পর্কে আমি একটা আপনার লেখা পড়ছিলাম, মানুষ রুহানিয়াত মক্কা বিজয়, আচ্ছা, very good, thank you. সেখানে আপনি বলছেন যে বুঝতে হবে ইসলাম অবশ্যই রাজনৈতিক, ইসলামের প্রাচীন ও প্রচলিত ধর্ম নয় বরং ইসলাম খোদ ধর্ম ধারণারই পরিসমাপ্তি ঘটেছে। এবং আবার ইবাদতনামার থেকে কোট করতে যাচ্ছিলাম, আপনি সেখানে বলেছেন ভণ্ডামি করি নাই, জনগণ নিজের নৌকায় তুলিবার ভাওতায় মসজিদে নামাজ পড়ি না, ভবিষ্যতে পড়িব না, বিশ্বাসের সঙ্গে বুদ্ধির সংঘাতের সার কথা ঘুণাক্ষরে কখনো বলি না। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ধর্মের অবস্থানটা আসলে কোথায়, এবং আরেকটু যদি স্পেসিফিকভাবে বলি তাহলে ইসলামের অবস্থানটা কোথায়, এবং ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশের রাজনীতির ময়দানে আছে তাদের সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? না, তাহলে অনেক আলোচনা করতে পড়ে, প্রত্যেকটা রাজনৈতিক দলের ওদের মতাদর্শ আলোচনা করতে, আমি মোটা দায় কিছু কথা বুঝি। প্রথমটা হলো যে আমাদের এখানে একটা বাঙালি মুসলমান শব্দের ব্যবহার করি এখন। বাঙালি মুসলমান একটা ঐতিহাসিক বিবর্তন ঘটেছে এবং তার একটা ইসলাম তার একটা আছে, আচ্ছা, তার নিজস্ব একটা ইসলাম আছে। সেটা গ্রামে গেলে সেটা আপনি বিভিন্নভাবে, কেউ আপনার ইমান আকিদা একটু কঠোর, কারো বয়াতি, কেউ ফকির, কেউ পীর, কেউ মসজিদ, আবার কেউ কি বলে কাদেরিয়া, কেউ নকশবন্দিয়া। ফলে বাংলাদেশে কিন্তু একটা বিচিত্র বিভিন্ন রকম ইসলামের ধারা, যে যেমন করে বুঝে সে তেমন করে কিন্তু ইসলামের একটা সংস্কৃতি সে গড়ে তুলেছে। এই যে সংস্কৃতি গড়ে তুলেছে, এটা তার শক্তির জায়গা এবং এখানে কিন্তু সে এই দীর্ঘকাল ধরে তর্ক বিতর্ক চলছে তার, এবং এর মধ্য দিয়ে তার বিবর্তনটা ঘটছে। আচ্ছা, আপনি যখন এই বিবর্তনটাকে ব্যাহত করার জন্য বাইরে থেকে একটা তথাকথিত সহি ইসলাম নিয়ে আসেন, এসে বলেন যে তুমি আর সহি হতে হবে তোমাকে, গিয়ে আপনি মাজার ভাঙা শুরু করে দিলেন। আপনি যেটা ইদানিং হচ্ছে, রাইট, শুধু এখানে হয় না, পাকিস্তানে গিয়ে আপনি ফজলুর রহমান মতো লোক ধরুন, তার চিন্তার সময় আমার হয়তো অনেক চিন্তা মিল থাকবে না, কিন্তু তারও তো একটা ইন্টারপ্রিটেশন আছে ইসলামের, ঠিক আছে না? ওকে, এখন আপনি বলেন যে না, আমি তোমার সঙ্গে মানবো না, তোমারটা ভুল। আপনি আপনারটাকে সঠিক মনে করেন, আপনারটা সহি মনে করেন, কিন্তু এটা তো আপনার ব্যাখ্যা। আপনি যখনই দাবি করেন যে আপনারটাই সহি, আপনি অলরেডি কিন্তু ফ্যাসিজমের মধ্যে ঢুকে যাচ্ছেন। ফলে বাংলাদেশে আমাদেরকে এই জন্যে তর্কটা ধর্মের না, তর্কটা হচ্ছে ফ্যাসিজমের সঙ্গে মোকাবেলা। আমরা ফ্যাসিজমের তিনটে রূপ আছে, একটা হলো ফ্যাসিবাদ অ্যাজ এন ইডিওলজি, এইখানে বাঙালি জাতিবাদ যেমন ফ্যাসিজম, তেমনি ইসলামী জাতিবাদও কি ইকুয়ালি ফ্যাসিজম। ফলে বাংলাদেশের লড়াইটা এই দুইয়ের বিরুদ্ধে, একটা বাদ দিয়ে একটা কিন্তু হবে না। কারণ ইসলাম ফ্যাসিবাদ আছে বলেই বাঙালি জাতিবাদ আছে, আর বাঙালি জাতিবাদ আছে বলেই ইসলামী ফ্যাসিবাদ। তাইলে এই জনগোষ্ঠীর জাতিবাদটা কি হবে? জাতিবাদ নিয়ে ঢুকবেন কেন? আচ্ছা, জাতিবাদের মধ্যে ঢোকাটাই তো ফ্যাসিজম। আমি কেন জাতি হতে যাব? আমার তো আরও তো জাতি আছে, আসলে ক্ষুদ্র জাতি সত্তা। আপনি চাকমা আছে, মরং আছে, রাজবংশী আছে, সাঁওতাল আছে, ওরা কোথায় যাবে? এই জন্য শব্দটা জাতিবাদ না, শব্দটা হবে রাজনৈতিক জনগোষ্ঠী। সকলকে নিয়ে আমি যেটা পলিটিক্যাল কমিউনিটি তৈরি করব, তার রূপটা কেমন হবে, সেই রূপটা আমরা সকলে মিলে নেগোসিয়েট করতে হবে। নেগোসিয়েশনের জায়গা আছে। এখন নেগোসিয়েশন করতে গিয়ে কেউ যদি বলে যে আমারটাই মানতে হবে, তোমারটা মানবো না, তাহলে তো আমি কী করি, সে তোমার সত্য চিরকালীন সূত্র হয়ে থাকবে। আর সে যদি বলে যে না, আল্লাহ কোরআন শরীফ দেবার আগে আমাকে বুদ্ধি দিয়েছে, আমাকে এলেম দিয়েছে, আমাকে বিভিন্ন রকম কল্পনা শক্তি দিয়েছে, প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আলাদা খালি কোরআন শরীফ দেয় না। তা আপনি প্রেম, ভালোবাসা, যুক্তি, বুদ্ধি সব বাদ দিয়ে বলেন যে দলিল 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 দলিল, বলে না যে দলিল দেখান। আপনি দেখবেন যে বার বলে এক ধরনের শ্রেণীর লোক আছে, কিছু কত ইসলাম নিয়ে কথা বলতে দলিল দেখান। আরে ওই তো দলিল না, যারা দলিল দেখায় বলে এরা তো ইসলাম বিরোধী লোক। আল্লাহ কি দলিল পাঠিয়েছে নাকি দুনিয়াতে? নবী পাঠিয়েছে আর ওহি পাঠিয়েছে। তার কি কোনো প্রিন্টিং প্রেস আছে যে সেখানে বই ছাপায় ছাপায় দলিল পাঠিয়েছে দুনিয়াতে? তোমরা কোথা থেকে আসলা? এটা তো বাংলার সঙ্গে মেলে না এটা। কারণ এটাতে তুমি পুরো বাংলার যে তার যে স্বাভাবিক যে বিকাশ, তার যে স্বাভাবিক চাই স্বতঃস্ফূর্ত। কোরআন শরীফকে আপনি তাহলে কি বলবেন? ওহি, কোরআন শরীফকে? কোরআন শরীফ আল্লাহর ওহি। আচ্ছা, আল্লাহ কি ছাপা পাঠিয়েছে দুনিয়াতে? তিনি পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে। সেই নবীর মাধ্যমে পাঠিয়েছে। আমরা নবীকে প্রেমে, আমরা নবীকে ভালোবাসি। তার নবী বলছেন যে এটা আমাকে দিছে জিবরাইল, আমরা নবীকে বিশ্বাস করি। তাহলে যারা এগুলো বলে তারা তো নবীকে বিশ্বাস করে না, নবীকে ভালোবাসে না। আপনি নবীকে ভালোবাসলে কী করতেন? আপনি নবীর সঙ্গে কারা ছিল? দাসরা ছিল।
এটা তো একটা দাস বিদ্রোহ ছিল মক্কায়, নাকি? তার সবচেয়ে প্রিয় জিনিস ছিলেন, তার নাম ছিল উম্মে আইমান বারাকা, যাকে তিনি মা ডাকতেন, কালো আবেসিনের মহিলা। আপনি এই বাংলাদেশের মুসলমান তার নাম জানে? খুব কমই তার নাম জানে। আজকে বেলালের মতো যে কৃষ্ণাঙ্গ, যে তার সামনে হাঁটতেন, তিনি আজান দিতেন, ঠিক আছে না? তো তাদের কোনো ইতিহাস, তারা আজকে তথাকথিত যারা এদেরকে ইসলাম বলে দাবি করে, এদের ইতিহাস আপনি কখনো শুনেন? আমি যে বলেন যে আচ্ছা নবীর মা কে ছিল, হালিমার নাম বলে। আরে আমিনা তো মারা গেছে। আমিনাকে যে মুহাম্মদকে যখন আমিনা গর্ভবতী হয়েছিলেন, সে আমিনাকে কে যত্ন করেছিল? কে তার প্রথম মুহাম্মদকে ধরেছিল? তার মানে আপনি বলছেন যে বাংলাদেশে একটা অংশ আছে আসলে ইসলাম ধর্মটা একেবারে জানতেই চায় না, মানে ইতিহাসটাই জানতে চায়। এই যে আমি আপনাকে বলছি, যারা শুনছেন তারা নিজেরাই বুঝবেন যে তারা যে ইসলামের কথা বলেন এটা তো কোথায় আছে, এটা তো আমি দেখি না। জনাব ফরহাদ মাসুদ, আমার একটা ব্যাপার জানবার আগ্রহ ছিল, মানে আপনার ব্যাপারে যারা প্রগতিশীল আছেন বলা হয়, মানে যাদেরকে আমরা প্রগতিশীল বলি, তারাও একরকম অস্বস্তিতে থাকেন, আপনার ব্যাপারে আলেমরা অস্বস্তিতে থাকেন, এটা কেন হয়? হয় কারণ এই তো এই বাস্তবতাটা আমাদের সমাজে তো আছে। তো এই জন্য আমি কিন্তু অস্বস্তিতে থাকি না, আমি আনন্দিত বোধ করি। কারণটা হচ্ছে আমি তো একটা, মানে কেউ আপনাকে তাদের দলের লোক মনে করতে পারে না, তাহলে এই যে গণঅভ্যুত্থানটা কি করে হলো? আমি তো তাদের দলের লোক না, অবশ্যই তারা তো একদিন কিছু করতে পারেন না। আমি তো জনগণকে আজকে ঐতিহাসিকভাবে হাজির করতে পেরেছি, আমার লেখালেখি হোক বা আমার যারা যেসব তরুণরা অনুপ্রাণিত, তাদের দ্বারা তো আমি একটা বাস্তবে দেখিয়েছি। এটাই আমাদের সমাধান। এবং আমি তো ইসলামের তো আমি তো একটা সংস্কৃতির মধ্যে জন্মগ্রহণ করেছি। এই সংস্কৃতির মধ্যে ইসলাম আছে। আমাকে আলাদা করে তুমি মুসলমান বানাতে চাও কেন? হু আর ইউ? তুমি ইরান থেকে আমাকে ইসলাম শেখাও কি জন্য? তুমি সৌদি আরব থেকে আমাকে ইসলাম শেখাও কি জন্য? তুমি টার্কি থেকে আমাকে ইসলাম শেখাও কি জন্য? আমি কি কম জানি আমার ধর্ম সম্পর্কে? তুমি ওখান থেকে এসে চাপ দিচ্ছ কেন আমাকে? এই যে অ্যান্টি, আচ্ছা, এই জনপদের যে সংস্কৃতি সেভাবে করে আছে। শুনুন, এই উপমহাদেশের ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস, এটা তো আপনি মানেন। ওকে, আমরা আজকে কি মুঘলদের কি বলবেন, আপনি সুলতানদের কি বলবেন? তাহলে পুরো ভারতবর্ষের ইতিহাস ইসলামের ইতিহাস, এটা তো আরবদের ইতিহাস না খালি। তাহলে এই তো আরবদের কথা বলে আমরা কিন্তু সত্যিকার ইসলামের ইতিহাসকে কিন্তু আমরা অস্বীকার করছি। কেন আমরা সৌদিদের ইসলামের ব্যাখ্যাটা আমরা শুনবো? রাজতন্ত্রের ইতিহাস, মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র শোনার কোনো দরকার আছে আমার? এটা দরকার নেই। তার মানে ওরা দাবি করতে চাচ্ছে, দেখেন ওরা আমাদেরকে মিসকিন বলে। ওরা কিন্তু আমাদের কোনোদিনও স্বীকারই করে না যে বাঙালি মুসলমান। ঠিক যেমন আজকে ভারতবর্ষে হিন্দুরা কোনোদিনও স্বীকার করে না আমরা বাঙালি। খেয়াল করেন এই যে ব্যাপারটা, এই যে আমি যখন বাংলাদেশের মুসলমান হিসেবে, বাঙালি হিসেবে যখন নিজেকে ভাবি, এই যে দুটো ধারা, একটা হচ্ছে পশ্চিমবাংলার উচ্চবর্ণের হিন্দু, ও কিন্তু আমাকে কোনোদিন বাঙালি বলে স্বীকার করেনি, আমাকে রক্ত দিয়ে বাঙালি হতে হয়েছে। এত সহজে কিন্তু আমি বাঙালি হই নাই, 71 আমাকে রক্ত দিতে হয়েছে না। আর ঠিক একইভাবে সেম থিং এরা যারা বাইরে থেকে আসে, ওরা বিভিন্ন রকম তাদের ইসলামী ধারা, ইসলামী ব্যাখ্যা থাকতেই পারে। আপনি গ্লোবালি তা নিয়ে তর্ক করবো আমি, কিন্তু সে কিন্তু কোনোদিনও আমাকে মুসলমান আকারে স্বীকার করেনি। 71 ভুলে যাবেন না, 71 ভুলে যাবেন না। আমাদের কিন্তু হত্যা করা হয়েছে কিন্তু আমরা মুসলমান নয় বলে, হিন্দু বলে মারা হয়েছে। ভুলে যাবেন না হিস্ট্রিটা। ফলে 71 এটা কিন্তু ভুলে গেলে মুশকিল। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ডিপার্চার। কারণ আমি কিন্তু এসেছি ইতিহাসে 71 সালে, আমি মানে বাংলাদেশ, এই আমরা এসেছি, এই জনগোষ্ঠী, তার যে রাইজ ইন্ডিপেন্ডেন্টলি, এই তথাকথিত ইসলামবাদ আর তথাকথিত এই বাঙালিবাদ, এই দুই বাদকে অতিক্রম করে, ওই দুই বাদকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু দাঁড়িয়েছি 72 সালে। আর শেখ হাসিনার জন্য একে আমরা রূপ দিতে পারি নাই, একে আমরা একটা সম্পূর্ণ রূপ দিতে পারি না, যাতে ধর্মের সঙ্গে আমাদের মোকাবেলা, ইসলামের গভীরে যাওয়া, শুধু গভীরে যাওয়া না, এই ইসলামের যে শিক্ষা, তার যে মানবিক, তার যে দার্শনিক শিক্ষা, এই যে আপনি মক্কা বিজয় পড়ছেন, আপনি খেয়াল করেন এই যে মক্কা বিজয়টা, এখন মক্কাটা কি? এখন তো মক্কা নাম তো ওয়াশিংটন, তাই না? রসুল মক্কা বিজয় করেছেন মক্কাতে। কোরেশদের গোত্রবাদী সে অহংকারটা তিনি চূর্ণ করে দিয়েছেন। কোরেশদের গোত্রবাদ ছিল না, গোষ্ঠবাদ ছিল না, রক্তবাদ ছিল, এদেরকে তিনি চূর্ণ করে দিয়ে, তার কোনো দরকার ছিল মক্কা বিজয়ের? তিনি তো মধ্যে ভালোই ছিলেন, মক্কা বিজয় দরকারটা কী ছিল? বিকজ হি ওয়ান্টেড টু ডিস্ট্রয় এই গোত্রবাদ, গোষ্ঠবাদ, রক্তবাদ, ভূখণ্ডবাদ, জাতিবাদ, এর নাম ধরেন না আপনি। ফলে এটা হিস্টোরিক্যালি ইটস এ রেভলিউশন, এটা বিশাল রেভলিউশন, যেটা ফরাসি বিপ্লবের চেয়ে অনেক বড় বিপ্লব। আজকে মুসলমানদেরকে আমাদেরকে বুঝতে দেয় ওটা। একটা তরুণ ছেলে কি গর্ব করতে পারে যে মক্কা বিজয় ইজ ফার মোর রিচার ইন ইটস
political implication, philosophical implication, then so-called French French Revolution, and Revolution. other, or even American Revolution. তাহলে আমি যখন এটা শেষ করি, কারণ আমি তো একটু আবেগ হয়ে গেছি এখন, ফলে এই মক্কা বিজয় তো ওয়াশিংটন, আমাকে তো ওয়াশিংটন জয় করতে হবে রে ভাই। আমি তো সে ওয়াশিংটন জয় করবো ঢাকায় বসে, জয় করবো মানে কি, ওটা গিয়ে আমি আগ্রাসন করে জয় করবো না। আমার চিন্তা দ্বারা, আমার যে নতুন যে দার্শনিক উপলব্ধি, আমাদের যে নতুন রাষ্ট্র গঠন করব, এই সমস্ত কিছু মিলেই তো আমরা বিশ্বকে জয় করব। ফলে ঢাকা আমি নিশ্চিত বিশ্বাস করি আগামী দিনে একটা কেন্দ্রীয় জায়গা হবে সারা দুনিয়াতে, ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সেন্ট্রাল একটা রোল প্লে করবে। চিন্তা, দর্শন, রাষ্ট্রচিন্তা বলুন, কি সাংস্কৃতিক চিন্তা বলুন, কি বুদ্ধিবৃত্তি বলুন, কি বিজ্ঞান বলুন, কি টেকনোলজি বলুন, কি ডেভেলপমেন্ট বলুন, ইটস কামিং, এটা আসছে। এইবার একটা প্রসঙ্গ ইদানিং প্রচুর চলে আসছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। আপনার মতামত কি বিষয়? এটা নেগোশিয়েবল না। নেগোশিয়েবল না না, আচ্ছা। আমি বলি সিম্পল ব্যাপার। কারণ রবীন্দ্রনাথ নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, আমার একটা বই আছে রক্তের দাগ মুছে রবীন্দ্রনাথ। আমরা যখন রবীন্দ্রনাথ পড়ি, আমরা কিন্তু এমনি পড়িনি, আমাদেরকে লড়তে হয়েছে রবীন্দ্রনাথের জন্য। কারণ আমরা পাকিস্তান আমলে রবীন্দ্রনাথ পড়তে দেওয়া হয়নি, আমাদের রবীন্দ্রনাথের গান শুনতে দেওয়া হয়নি। ফলে আমরা কিন্তু যুদ্ধ করে কিন্তু রবীন্দ্রনাথ পড়েছি, এই জন্য বলি রক্তের দাগ মুছে। পশ্চিম বাংলার বাঙালিকে এটা করতে হয় না। ফলে আমার কাছে রবীন্দ্রনাথ পলিটিক্যালি, ফিলোসফিক্যালি, হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট। আপনি ইচ্ছা করে আমাকে কেড়ে নিয়ে যেতে পারবেন না, আচ্ছা। এক নম্বর। সেকেন্ডলি হলো, ঠিক আছে, রবীন্দ্রনাথের গান নিয়ে আপনি আরও গান হতে পারে, আগামী দিনে হতে পারে, এটা জনগণের উপর ছেড়ে দেন, এটা আমার উপর না। জন যদি কোনোদিন মনে করেন না আমরা চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাদল বাজাবো, অসুবিধা কি? আজকে দেখেন এই যে চিটাঙ্গের দিকে আমি দেখলাম ছেলেরা ডিএল রায়ের গান গাইতেছে, রবীন্দ্রনাথ তো দূরের কথা। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আপনি দেখেছেন না ওটা? আমরা সেই ভিডিও দেখেছেন তো? বিশালভাবে বাংলাদেশ এই তার নিজের দেশে তার গান গাইছে। মানুষের মনের আবেগ, সে তার সঙ্গে যে স্মৃতির দ্বারা সে যেভাবে সে যুক্ত থাকে, হ্যাঁ, আপনি এখান থেকে বিচ্ছিন্ন কেন করছেন? এটা তো করার কোনো অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি কথা নিয়ে বার্তা নেন, বছর রবীন্দ্রকে বাদ দেবেন, রবীন্দ্রের সমালোচনা করেন। আর দ্বিতীয়ত, কেন রবীন্দ্রকে বাদ দেবেন না? রবীন্দ্রনাথ তো ৯৯% মুসলমান। কেন? এক নম্বর, তিনি ব্রাহ্ম, তিনি একত্ববাদী, তিনি তো নিরাকারের উপাসনা করেন, তিনি তো পৌত্তলিক নন, তা আপত্তিটা কোথায়? দুই নম্বর, তিনি যে জব্বাটা গায়ে দেন, এটা তো ফার্সি জব্বা, ইরানের জব্বা, পারস্যের জব্বা, টুপিটা তো মুসলমানই, তা কিসের আপত্তি তার জন্য? তিন নম্বরটা আপনি যদি দেখেন, তার যদি কবিতার মধ্যে একটু আরবি ফার্সি একটু বেশি থাকতো, সংস্কৃত ভাষা কম থাকতো, তাহলে তো আপনি কদিন আগে তাকে কী বলতেন? বাংলার রুমি বলতেন। তা আপনি রবীন্দ্রনাথের ক্ষিপ্ত হতে কোনো যুক্তি নেই। আপনি রবীন্দ্রনাথকে ক্রিটিক করেন না, অসুবিধা কি? আবুল ফজল সমালোচনা করেছেন, রবীন্দ্রনাথ খুব সুন্দর উত্তর দিয়েছে। আবুল ফজল বলেছেন, এই আমরা বাংলা ভাষা তো এখনো পর্যন্ত মুসলমানের ভাষা ঢুকে নাই, আমাদের জীবনের কোনো রকম প্রতিফলন নাই বাংলা সাহিত্যের মধ্যে। তো রবীন্দ্রনাথ খুব সুন্দর উত্তর দিয়েছেন, তুমি ঠিকই বলেছো, বাংলা সাহিত্য এখনো পূর্ণ হয় নাই, বাংলা ভাষা এখনো পূর্ণ হয় নাই। তাহলে বাঙালি মুসলমানরা যখন তাদের নিজেদের জীবনের ভাষা, তাদের জীবনের কথা, তাদের জীবনের গল্প যত বেশি সাহিত্যে লিখবে, তখনই তো বাংলা ভাষা পূর্ণ হয়ে উঠবে। তো এই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ আপনার আমার খুবই কাছের, রামমোহন থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ, যারা আমার কাছের একত্ববাদী, যারা ফার্সি পড়েছেন, যারা মুসলমানদের বোঝার চেষ্টা করেছেন, কিন্তু জন্মসূত্রে হিন্দু ছিলেন, অসুবিধা কী আছে? তো আমি রবীন্দ্রনাথকে ফলব কোন দুঃখে? আমার তো কোনো যুক্তি থাকতে হবে তো, এটা ঠিক আছে না? এবার একটু আপনার একটা অন্য কবিতা আমি চলে আসতে যাচ্ছিলাম, লেফটেন্যান্ট জেনারেল ট্রাক, একটু কোট করে দেই ওই সেখান থেকে। আপনি বলছেন যে, হে সামরিক পোশাক পরিহিত শাহেনশার মতো ট্রাক, এই মিছিল তোমার মতো বহু শাহেনশাকে উলঙ্গ করে ছেড়েছে, তারপর প্রস্রাব করতে করতে প্রস্রাব করতে করতে প্রস্রাব করতে করতে সামরিক আইন প্রশাসকের দফতরগুলো পরিণত হয়েছে মিউনিসিপ্যালিটির প্রস্রাবখানায়। এইবারের বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? মিশ্র বলবো। প্রথমত, শুরুর দিকে তারা তো শেখ হাসিনার নির্দেশ শুনে গুলি করেছেন, শুরুর দিকে তারা করেছেন। তারা সরে এসছেন কি জন্যে? সরে এসেছেন যেহেতু সাধারণ সৈনিকেরা আর গুলি করতে চাননি। কেন? কারণ সাধারণ সৈনিকরা তো কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, তারা তো তাদের সন্তানকে গুলি করবেন না। ফলে এই গণ অভ্যুত্থানের, আপনি কিন্তু বিপ্লব শব্দ ব্যবহার করছেন, আমি কিন্তু ব্যবহার করছি না। এই গণ অভ্যুত্থানে সবচেয়ে তার যে অন্তরের দিকটা হচ্ছে যে ছাত্র, জনতা, সৈনিক, তাদের মৈত্রী। এই মৈত্রীর ঝলক আমরা অনেক দিন আগে দেখেছিলাম ৭ই নভেম্বরে, যেখানে জিয়াউর রহমান হাজির হয়েছিলেন, যে মৈত্রীর মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নতুন করে কায়েম হয়েছে। তাহলে আমি বলবো এখন, আপনার মাধ্যমে, যে সমস্ত সৈনিকদের আমাদের এই মৈত্রীকে
কোনোভাবেই ভাঙা উচিত হবে না। আচ্ছা। এই মৈত্রীর উপরে কিন্তু আমাদের ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাটা থাকবে, মানে জনগণের যে অভিপ্রায়টা, যে ক্ষমতার উপর দাঁড়াতে পারে, এটা সৈনিকদের সহায়তা ছাড়া আসবে না। কিন্তু আমি এটা বলবো, জেনারেলদের না, কারণ জেনারেলরা এখনও অনেকে ষড়যন্ত্র করছেন। কারণ যারা আয়নাঘরের সঙ্গে যুক্ত ছিলেন তারা এখনও কিন্তু সেনাবাহিনীতে আছেন, এবং যারা এই গণ অভ্যুত্থানকে এই ধরুন এই যে উকিলি সংবিধানের মধ্যে ঢুকিয়েছেন এবং এই যে একটা অদ্ভুত একটা রাষ্ট্র তারা দেখেছেন, তার পেছনে কিন্তু সৈনিক জেনারেলরা রয়েছেন। তারা হয়তো মনে মনে স্বপ্ন দেখছেন যে হয়তো সুযোগ পেলে তারা আরেকবার হয়তো বা সামরিকতন্ত্র কায়েম করবেন। এটা যদি ভেবে থাকেন, এটা অত্যন্ত দুঃখজনক হবে। আপনি যে প্রতি বিপ্লবের আশঙ্কা করছেন, আমি আপনার বিভিন্ন লেখায় আমি তো পাচ্ছিলাম। আশঙ্কা করি না, আমি তো হয়েছে বলছি। আচ্ছা, না, প্রতি বিপ্লব মানে এখন তো একটা বলছি যে আমি গণ অভ্যুত্থান, সেইটাকে ষড়যন্ত্র করে না, আমি তো রুখে দেওয়ার। আচ্ছা আমি তো প্রতিবিপ্লবই বলেছি, হয়ে গেছে তো ওটা। আচ্ছা প্রতিবিপ্লবটা হচ্ছে এটা আমাদের সাংবিধানিক প্রতিবিপ্লব। সংবিধানের নামে আপনি গণ অভ্যুত্থানের যে সম্ভাবনা, এটাকে আপনি রুদ্ধ করে দিয়েছেন। আচ্ছা নিয়ে আপনি একটা অবৈধ সরকার আকারে আপনি হাজির। আচ্ছা, তাহলে আমি একটু অন্যভাবে বলি যে বিভিন্ন ষড়যন্ত্রের আপনি শঙ্কা করছেন, আমি যেমন ষড়যন্ত্র বলছেন বিশ্বাস করি না। ষড়যন্ত্র বিশ্বাসী আমি করেন। ষড়যন্ত্র তত্ত্ব বলে কিছু বিশ্বাস করি না, এগুলো ননসেন্স। মানে আপনার অলস মস্তিষ্কে এসব আবিষ্কার, ষড়যন্ত্র আবার কিসের? বাংলাদেশে এখন ক্ষমতার যে চরিত্র, আমাকে যদি প্রশ্ন করবেন, ক্ষমতার চরিত্রটা উকিল এবং এই জেনারেলদের অ্যালায়েন্সের উপর দাঁড়িয়ে আছে। কিছু উকিল এবং কিছু, তাহলে এই শঙ্কা যেগুলো করছেন সেগুলা কিসের শঙ্কা? মানে যেমন ধরেন, আমি তো আমি আপনাকে শঙ্কা একটু করছি কোট না করি, আপনি বলছেন যে পুলিশ কাজে যোগদান করেনি, এটা বিপজ্জনক ও ভয়ানক। আসছে একটা উত্তর দিই। শঙ্কা কিন্তু ক্ষমতার যে চরিত্র, এটা কিন্তু শঙ্কার ব্যাপার না, এটা বাস্তবিকভাবে বোঝানো যে আজকে উকিলি চিন্তা পরিহার করা দরকার, আমাদের সংবিধান লাগবে এক নাম্বার। দ্বিতীয়ত, 3 জন সেনানায়ক, তাদেরকে কে নিয়োগ দিয়েছিল? শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল। অবশ্যই। তারা কি গণ অভিপ্রায়, ওই ইউনুসের মতো গণ অভিপ্রায় তারা নির্বাচিত? তারা হন নাই। তাহলে এই যে আমরা এখনো পর্যন্ত আয়নাঘর কোথায় আসছে কি আমরা এখনো জানি না। আমি তো, তাদের তো জানানোর কথা আসে না। তাহলে তাদের মধ্যে যারা এখনো বিভিন্ন রকম ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি খালি পদ বদলে ফেলছেন, তারা দেখা যাচ্ছে আমাদের সঙ্গে এক ধরনের চাতুরি চলছে। এই চাতুরি তো ঠিক না, আমাদেরকে ট্রান্সপারেন্ট হওয়া দরকার। এবং আরেকটা ব্যাপার সাংঘাতিক গুরুত্বপূর্ণ, ট্রুথ। আমরা তো সত্য জানতে চাই। যাদেরকে তোমরা ধরে নিয়ে গেছো, যাদের লাশ ফিরে আসে না স্বজনের কাছে, তো তোমাদের কি দয়া মাও নাই? এদেরকে মেরে ফেলেছো নাকি ওদের কী করেছো? তাদের কবরটা কোথায়? অন্তত ওই কথাগুলো আমাদেরকে বলো। তাহলে এটার জন্য কি আমাদের সেনানায়করা দায়ী না? কেন এতদিন লাগছে? এতদিন তো লাগবে কথা না। একটা গণঅভ্যুত্থান হবার পরে যদি গণঅভ্যুত্থান কমপ্লিট হতো, বঙ্গভবন যেমন করে জনগণ গিয়ে উদ্ধার করেছে, তাহলে আয়নাঘরে জনগণ বের করতে পারে। গণভবন, আমি বলছি যে গণভবন যেমন করে আপনার জনগণ গেছে, চলে গেছে, ঠিক তেমনি করে আয়নাঘরে খুঁজে বের করতো। ঠিক আছে, জনগণ ঠিক তেমনি সামরিক যেসব আমাদের ক্যান্টনমেন্ট আছে সেখানে গিয়ে খুঁজতো, সৈনিকদের সঙ্গে মিশেই করতো তারা। কারণ মৈত্রীটা সৈনিক আর জনগণের সঙ্গে ঘটেছে। তার সৈনিক এবং জনগণের মৈত্রীর পথে বাধাটা কাছে, বাধাটা অল্প কিছু জেনারেল, এই যে বাধাটা অল্প কিছু জেনারেল তৈরি করে রেখেছেন, তাহলে তাদের কাছে আমাদের অ্যাপিলটা হবে, বিনয়টা হবে। আপনাদের ভূমিকাটা আমরা ইতিবাচক আকারে দেখছি, আমরা তো প্রশংসা করি, আপনারা একটা জায়গায় এসছেন। কিন্তু এই যে একটা অবৈধ সরকার আপনার টিকে রাখছেন কী জন্য? এটা নেসেসিটি কি? এটা কী জন্য করবেন? কেন এটাকে একটা আপনার শক্তিশালী একটা আপনি সরকার করতে চাইবেন না কেন? অবৈধ কেন রাখবেন? আর শেখ হাসিনা দাবি করছে যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি শেখ হাসিনা এখনও বসে আছি দিল্লিতে, তারপরে কেন আপনাদের হুঁশ হচ্ছে না? তাহলে আমি কি দেশের নাগরিক আকারে এই প্রশ্নগুলো করতে পারবো না? এটার মধ্যে ষড়যন্ত্রের কিছু নেই, এটা বাস্তবিকভাবে প্রশ্নগুলো তুলছে। আর করবার যে বাধা, সেই করবার তো আমি তো পাবলিকলি বলছি, করবার বাধাগুলো আপনারা বলুন না, আমার তো ভুল হতে পারে, তো আসেন আপনিই ডাকেন, যে তাদের কোনো সেনার প্রধানকে ডাকেন। আমি বলি বাধাটা কী? তাদের যে উকিলরা আছেন তাদেরকে মানে বাধাটা কী? তাহলে আপনারা আমাদের উত্তরও দেবেন না, কারণ আমি যে জনগণের পক্ষে কথা বলছি, আমাদেরকে উত্তরও দেবেন না, কিন্তু ব্যবস্থাটা টিকিয়ে রাখবেন কেন? আপনাদের উদ্দেশ্যটা কী? আপনার স্বার্থটা কোথায়? জি, আমি আপনার একটা লেখায় পাচ্ছিলাম, আপনি বলছেন যে ফ্যাসিস্ট শক্তির সাজানো নির্বাচনে অংশ না করে বেগম জিয়া ফ্যাসিস্ট শক্তিকে বৈধ শক্তি হিসেবে স্বীকৃতি দিতে আপোষহীনভাবে অস্বীকার করে এসেছেন। এর রাজনৈতিক তাৎপর্য বুঝতে হবে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের রাজনৈতিক শর্ত নীরবে তিনি তৈরি করে গিয়েছেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন নির্বাচন নয়, গণঅভ্যুত্থানই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করবার একমাত্র পথ। এবং শেষে আপনি বলছেন যে বাংলাদেশের ইতিহাসে তিনি এ কারণে অমর হয়ে থাকবেন। বিএনপির সাথে আপনার সম্পর্কটা কি? মিশ্র। আচ্ছা, মিশ্র। যদি যারা খালেদা জিয়ার এই যে আমি যে মূল্যায়নটা করেছি,
কর্মীরা যখন খালেদা জিয়ার এই রূপটা, তার এই যে ফ্যাসিস্ট শক্তিকে বৈধ না করবার তার যে স্টান্স, তার যে আপোষহীনতা, কেমন, এটা যারা বুঝেন তারা তো স্বভাবতই আজকে আমার পক্ষে থাকবেন। কিন্তু সেখানে বিএনপির মধ্যে একটা কিছু কিছু ব্যক্তিরা এসে গেছেন বা নেতৃত্বের স্তরে, যারা এসে বলতেছে আমাদেরকে 3 মাসের মধ্যে নির্বাচন দাও, 3 মাসের মধ্যে আমরা ক্ষমতায় যাব। এবং এর আগে বিএনপি একটা ভুল বার্তা দিয়েছে যখন তারা একটা সমাবেশ করেছে, দরকার ছিল না, মাত্র সরকার এসেছে 2 দিনের মাথায় করে বসে। তা এই যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো সঠিক নয়। আর এখন যেটা আমরা শুনছি যে বারবার বিভিন্ন জায়গায় দখল হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে, সে আপনার এমনকি আপনার জনপ্রশাসনের যে সকল বিশৃঙ্খলা আমার কাছে আসছে, আমি ইতিমধ্যে জনপ্রশাসনের দেখলাম যে বিএনপির পক্ষ থেকে একজন অত্যন্ত সচিব যার পদায়নের সুযোগ আছে, তার যে একটা ভালো একজন সচিব হিসেবে, কিন্তু তিনি বোধহয় কোনো না কোনো বিএনপির রোষের মুখে পড়েছেন। এবং ফলে এগুলো তারা গিয়ে ইন্টারভিন করছেন, এটা তো করার কোনো কথা না। আপনি বিভিন্ন রকম প্রতিষ্ঠানে যেসব স্থানগুলো তারা দখল করার চেষ্টা করেছেন, এই অভিযোগ তো আসছে, ঠিক আছে না? এটা তো দরকার নেই বিএনপিতে সম্পর্কে আমি বলেছি, বিএনপিতে ক্ষমতা, আমি তো আরেকটা বোধহয় আমার লেখায় লিখেছি আমি বারবারে, কারণ বিএনপি দল আকারে এই গণঅভ্যুত্থানে ছিল না, হতে পারে, কিন্তু বিএনপির কর্মীরা তো লড়েছে এই সরকারের বিরুদ্ধে, লড়েনি, তারা তো রাস্তায় ছিল। তাহলে আমরা তো সকলেই মিলে জনগণের মধ্যে তো বিএনপি অন্তর্ভুক্ত, বিএনপি জনগণের বাইরের তো কেউ না। তাহলে জনগণ তো ক্ষমতায়, জনগণ যদি ক্ষমতায় থাকে তাহলে বিএনপিও ক্ষমতায়। একমাত্র যারা ক্ষমতায় নাই তারা হলো ফ্যাসিস্ট শক্তি, শেখ হাসিনা এবং তারা ফ্যাসিস্ট শক্তি। এমনকি বহু আওয়ামী লীগের আগে তারা আওয়ামী লীগের ছিলেন, কিন্তু তাদের হাতে সন্তান হাতে তারা নিজের না থাকলো, আমি অনেককে চিনি যারা এই গণঅভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে। তাহলে আমরা জনগণ হিসেবে সকলেই অংশগ্রহণ করেছি এবং জনগণ হিসেবে সকলেই আমরা ক্ষমতায়, ঠিক না? ফলে দল আকারে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য অস্ত্র হয়েছেন কি? আচ্ছা, তখন যুক্তি তো নেই, তার মানে অসহিষ্ণু হওয়া যাবে। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম, আপনার একটা লেখা পড়ছিলাম, রায় ব্যক্তির মৃত্যুদণ্ড ইতিহাস খালাস, এবং সেখানে আপনি বলছেন যে দেখাতে হবে যে আদালত বাদী বা বিবাদী কোনো পক্ষেরই প্রতিহিংসা চরিতার্থের হাতিয়ার হয়ে উঠতে পারে না। দ্বিতীয়ত, অপরাধী যত নৃশংস নিষ্ঠুর অপরাধী করুক না কেন, আদালতের বিচার প্রক্রিয়া, দণ্ডদান এবং দণ্ড কার্যকর করার পদ্ধতির কোনো ক্ষেত্রে অপরাধীর প্রতি ঘৃণা বা নৃশংসতা প্রকাশ করা চলে না। এবং শেষে লিখেছেন, এখন যেই না এতে আদালতের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়, আদালত বাদীর পক্ষ নেয় না, বিবাদীর পক্ষ গ্রহণ করার কোনো প্রশ্ন আসে না, উঠে না। এখন যে গণমামলাগুলি হচ্ছে সেখানে এই বাদী বিবাদী দুজনের মানে এই আদালত পক্ষ গ্রহণের ক্ষেত্রে কতটুকু উতরে যেতে পারছে এবং মামলাগুলিকে আপনি কিভাবে, এই ব্যাপারে আমি একটা লেখা লিখেছি, আপনার হয়তো চোখে পড়ে নাই, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে সরকারের দিক থেকে 3টে বড় চ্যালেঞ্জ আছে, খুব বড় চ্যালেঞ্জ। একটা হচ্ছে আইন শৃঙ্খলা, এটা তো আমি বুঝতে পারছি না, আমার খুব বড় ব্যাখ্যা করার দরকার নেই, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। 2 নম্বরটা হচ্ছে ফৌজদারি, আপনি বিভিন্ন রকম মামলা করছেন, এই মামলাগুলো তো করলে হবে না, এই মামলাগুলোর পক্ষে প্রমাণ সংগ্রহ করা, এই মামলাগুলো আগে কারা করতো, পুলিশই কাজটা করতো, তদন্ত হতো, মামলা হতো, ঠিক আছে। আগে তারা আপনি ঘুষ দেওয়া হতো, মেলা অব্যবস্থাপনা ছিল, সেটা বড় কথা না, কিন্তু এটা তো করতে হবে আপনাকে, আপনি যে প্রমাণ তো করতে হবে যে এই অপরাধ যে ব্যক্তির বিরুদ্ধে আপনি করছেন সে করেছে, আপনি তো প্রমাণ তো লাগবে। কিন্তু আপনি অকাতরে মামলা দিয়ে যাচ্ছেন, একটা মামলা কি টিকবে? একটা মামলা তো টিকবে, সেই প্রশ্নটাই করছি যে আসলে টিকবে নাকি না। আমি তো মনে আমি তার পুরো মামলা একটা করে দেখি না, অনেক মামলায় টিকবে না, কারণ টিকবার তো কোনো যুক্তি নেই। আর আমরা এইভাবে তো মামলার প্রয়োজন নেই, আমাদের দরকার তো রিয়েলি যারা আমরা এই অপরাধগুলো করেছি, যার জন্য আমার অন্য প্রস্তাবনা ছিল, এই জন্য আমি বলেছিলাম রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করার একটা প্রস্তাবনা আমার আছে, যে আপনি আসলে ওই যে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের মতো নেলসন ম্যান্ডেলা, যে ধরুন আজকে যে কোনো কারণে কোনো একজন পুলিশ অফিসার তার উপরের অফিসারের হুকুমে একটা অন্যায় কাজ সে করেছে, সে নিজেও এটা করতে চায়নি, তো তাকে তো সত্য কথাটা বলবার সুযোগ আপনি দেবেন। ফলে তাকে যদি তে কারণে আপনি এখন থেকে একটা ফলস দ্রুত মামলা বিচার করে আপনি তাকে ফাঁসিতে ঝুলিয়ে যান, এটা তো জাস্টিস হবে না। ফলে সেজন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে যে মামলা দেওয়া এবং আদালতে যেন ন্যায় বিচার পায় প্রত্যেকে, কারণ প্রতিহিংসাটা এখন আমি যেখানে আজকে জামাতের একটা আমি পছন্দ করি তাদের একটা, এই যে আমি জামাতের প্রসঙ্গে আসতাম, তুলে ভালো করেছেন। মানে জামাত সম্পর্কে আপনার মূল্যায়ন কি, এবং ওই যে রিকনসিলিয়েশনের যে ব্যাপারটা বলেছেন সেটা কি জামাত করেছে নাকি,
বা তাদের কি ক্ষমা চাওয়া উচিত ছিল জামাত নাকি? যেটা বলে শফিক আমার সাহেব যেটা বলেছেন, আমি মনে করি যে এটা ইতিবাচক। কারণ তিনি যখন বলছে প্রতিহিংসা আমরা চাই না, এটা তো ইসলামের মর্মের সঙ্গে যুক্ত। কিন্তু দল হিসাবে কি জামাত ইসলামের ক্ষমা আমি চাওয়া সেটা উচিত? পরে আসি, এটা ইম্পর্টেন্ট। মানে তারা এখন যে ধরনের কৌশলগত পদক্ষেপ নিচ্ছে, হয়তো বলতে পারেন কৌশলগত এটা, কিন্তু এটা ট্রু না। কিন্তু আসলে জামাত কিন্তু এটা জেনুইনলি মনে করে যে প্রতিহিংসা রাজনীতি আমরা করবো না, এবং এটা আমাদের জন্য ইতিবাচক। কিন্তু মানে এটা কি আপনি বিশ্বাস করতে চাচ্ছেন নাকি কোনো ফ্যাক্ট দেখে বলছেন যে না আসলেই জামাতের বিশ্বাসটা তো আগামী বিশ্বাসটা কিন্তু রাজনীতির জন্য ইম্পর্টেন্ট নাই মুহূর্তে। কারণ এই কথাটা বলার ফলে ইতিমধ্যে একটা রাজনৈতিক একটা তাদের পক্ষে একটা জনমত তৈরি হয়েছে। ফলে জামাত ইন্টেলিজেন্ট, জামাত পলিটিক্যালি আমি বলবো যে তাদের এই কৌশলটা সঠিক পদক্ষেপ। আমি পরের প্রশ্নের উত্তর দেবো, আমি এড়িয়ে যাচ্ছি না, কিন্তু এই পার্টে না পড়লে আমি বুঝতে পারবেন না। কিন্তু যেখানে তারা গ্যাপটা ফিল করেছে আমি, তারা কিন্তু ন্যায় বিচারের কথা বলছেন না। কারণ আপনি ক্ষমা করে দেবেন ভালো, কিন্তু বিচার তো লাগবে, বিচার তো আপনার লাগবে। আমি তো সত্যটা জানতে চাই। তো পরবর্তীকে আমি দেখলাম যে আবার ন্যায় বিচারের কথা তারা বলেছে। আমি সমালোচনা করার পরে তারা ন্যায় বিচারের কথা তারা বলেছে। আমার সমালোচনার পরিপ্রেক্ষিতে বলেছে কিনা আমি জানি না, কিন্তু তারা এটা বলেছেন। এখন জামাতের রাজনীতির কথা আমাকে প্রশ্ন করছে। প্রথমত আমি মনে করি বিনয়ের সঙ্গে বলবো, এবং বলেছিও তাদেরকে অনেক সময়, যে আপনাদের নামটা বদলানো উচিত। যদি বাংলাদেশের জনগণের আগিয়ে নিতে চায় জামাত, বা ইসলামকে যদি একটা ইতিবাচক ভূমিকায় তারা নিতে চায়, তাহলে পুরনো জাতিবাদী ইসলামের যে সীমাবদ্ধতা, এটাকে উপলব্ধি করে মওদুদি একটা জাতিবাদী কালে যখন অ্যান্টি কলোনিয়াল একটা লড়াই চলছে পৃথিবীব্যাপী, সেখানে একটা ইসলামী জাতিবাদ গড়ে উঠেছে, মুসলিম জাতিবাদ গড়ে উঠেছে। মুসলিম জাতিবাদ তখন ছিল ন্যায্য, এবং মুসলিম জাতিবাদের একটা ইতিবাচক একটা ফল আমাদের সমাজে আছে। ডেফিনেটলি আমাদের যেমন পাকিস্তান আমলের যত রকম আপনার সে আকরাম খান থেকে শুরু করে তাদের সব লেখালেখি আমি পড়বেন, ওখানে বহু ইতিবাচক জিনিস থাকবেন। অনেক এনলাইটেন আপনার ক্রিটিক আছে ইসলামের, অনেক এনলাইটমেন্ট ক্রিটিক আছে। আপনি আকরাম খান পড়েন দেখেন প্রচুর এনলাইটমেন্ট ক্রিটিক আছে। আপনি আবুল মনসুর আহমদকে পড়েন, অনেক এনলাইটমেন্ট ক্রিটিক আছে। তাহলে মুসলিম জাতিবাদ, আবুল মনসুর আহমদকে আমি অত্যন্ত পছন্দ করি ব্যক্তিগতভাবে, ফিলোসফিক্যাল অ্যাজ ওয়েল। তাহলে এই যে আমাদের যে জাতিবাদী ফেজটা, এই ফেজটা এখন যে আমরা যেটাকে গ্লোবালাইজেশন বলি বা নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডার, এখানে কিন্তু এই জাতিবাদের আর কোনো স্থান নেই। ফলে যদি আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে জামাতের প্রথম কাজ হবে, এটা আমি বিনয়ের সঙ্গে বলছি, টু চেঞ্জ দ্য নেম। কোনো জাতিকে অপমান করাটা ঠিক না, হিউমিলেট করাটা ঠিক না। 71-এ যে ভূমিকা নিয়েছে তার যে শাস্তি পাবার, এটা হয়ে গেছে, উই ওয়ান্ট টু ফরগেট ইট। আমরা ফিরে যেতে চাইনি আর উপরে আঘাতে। কিন্তু ফিরে যদি না নিতে চায়, যদি জামাত মনে করে উই শুড নট গো ব্যাক অ্যাগেন টু 71, তাহলে নামটা দয়া করে বদলান। কারণ এটা কিন্তু একটা জাতিকে, জনগোষ্ঠীকে ক্রমাগত অপমান করা। এইটা নিয়ে আপনি করতে এক নাম্বার। এবং জাতিবাদটা এখন কিন্তু আমাদের লড়াইয়ের জায়গা না, মানে আপনি ইসলামী জাতিবাদ নিয়ে আমাদের লড়াইয়ের জায়গা না। জামাতকে থেকে আরম্ভ করে যে কোনো ইসলামী পন্থী, তাদের কথাটা হবে আমরা কী ধরনের বাংলাদেশ গড়ব, সেখানে ইসলামের ভূমিকা কি হবে। লেটস টক অ্যাবাউট ইট ফাইনালি। আলোচনাটা একদম শেষ করতে চাচ্ছিলাম আপনার ব্যাপারে একটি ব্যক্তিগত প্রশ্ন করে। এটা আমার যেমন প্রশ্ন, আমার ধারণা বাংলাদেশের অসংখ্য দর্শকেরও প্রশ্ন। 2017 সালে একটি ঘটনা ঘটেছিল 3 জুলাই। আপনি বলেছিলেন যে আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, এবং পরবর্তীতে আমরা সরকারের একটি ভাষ্য পেয়েছিলাম, বলা হয়েছিল যে একরকম নাটক করা হয়েছে। আমি আসলে ঘটনাটা জানতে চাই কি। প্রথমত যিনি নাটক করে বলেছেন তিনি এখন জেলে, ঠিক আছে তো ওকে। তো এর জন্য সবচেয়ে ভালো উত্তর হবে তাকে নিয়ে এসে প্রশ্নগুলো করা, তিনি কেন এটা বলেছিলেন, ঠিক আছে। হি ওয়াজ দ্য ওয়ান, ঠিক আছে। তার সঙ্গে যারা যারা জড়িত, কারণ আমি তো একই সঙ্গে প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি মনে করি তাদের উচিত এখন সত্য কথাটা বলা। এবং আমি তো যখন গুম হয়েছি, তখন তো আমি তো খালি গুম, আমার পক্ষে তো জানা সম্ভব না। কিন্তু পরবর্তীতে যখন আমাকে ডিবি আপনার র্যাবের কাছ থেকে রীতিমতো যুদ্ধ করে অন গান পয়েন্টস আমাকে নিয়ে এসছে ডিবি লোকজন, আব্দুল বাতেন সাহেব, তার এখনও আমি জানি না তিনি কোথায় আছেন, আরও যারা আমাকে নিয়ে এসছে ডিবি। এবং ওখানে গিয়ে আমাকে যখন ডিবি অফিসে গিয়ে আমাকে বাধ্য করতে বলেছে, আপনি কী করে গেলেন আমাদেরকে বলেন। আমি ভাই আমি কী করে যদি জানতাম তাহলে তো আমি বলতামই। তারা আমাকে তো জোর করবেন না ওটা করার জন্য। তারা যারা এই কাজটা করেছে তারা তো এখনও আছে, তারা তো এখন তো রয়েছে, এখন তো নতুন সময়। তা আমি যেহেতু প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমি মনে করি সত্যটা তাদের বলা উচিত। জনাব ফরহাদ মজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন।
আপনাকে আমার মনে হয় রাষ্ট্র কাঠামো নিয়ে আরো কিছুক্ষণ গল্প করতে পারলে বা আলোচনা করতে পারলে আপনার ভাবনা শুনতে পারলে ভালো লাগতো। আজকের সময় সায় দিচ্ছেন, অনুমতি দিলে অনুষ্ঠানটা এখানে শেষ করতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।